আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 10 নম্বর পার্ট। আর কালকে তো আমি ভিডিও আপলোড করি নাই, আর তোমরা তো জানোই আমি শুক্রবারে ভিডিও আপলোড করি নাই। তারপরও তোমাদের কথা চিন্তা করে আজকে ভিডিও আপলোড করলাম। তো সবাই একটু ভিডিওতে বেশি বেশি লাইক আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এই কথা বলে আমি উপরে উঠতে লাগলাম। আমার দু চোখ এখন শুধু রিয়াকে খুঁজছে, ওকে শুধু এক নজর দেখার ইচ্ছে। রিয়ার রুমের দিকে তাকিয়ে দেখলাম ও ভিতরে নেই, হয়তো কলেজে আছে। আমি আমার মতো কিছু কাজ করে সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে গোসল করে বিছানার উপর গিয়ে বসলাম। ঠিক তখন দরজার কাছ থেকে আওয়াজ আসলো, আঙ্কেল আঙ্কেল আমি কি ভিতরে আসবো? আরে এ তো দেখি মিমির মেয়ে। আমি হাসি দিয়ে বললাম, আম্মু আসো ভিতরে। তা আমাকে কিছু কি বলবে? মেয়েটি বলল, আম্মু ডাকছে আপনাকে। আমি বললাম, এটা বলে নাই কেন? মেয়েটি বলল, আম্মু তো আমাকে কিছু বলে নাই, দাঁড়ান জিজ্ঞেস করে আসি। আমি বললাম, থাক দরকার নাই, তোমার আম্মুকে বলো আমি রান্না করে খেয়ে নিব। পিচ্চি আমার হাত ধরে বলল, আম্মু বলছে যেহেতু যেতেই হবে, চলেন বলছি। এখন আবার কোন বিপদে পড়লাম, কি আর করব। পিচ্চিকে কোলে নিয়ে সামনে যেতে লাগলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখি মিমি টেবিলে নানা আইটেমের খাবার সাজাচ্ছে। আমাকে দেখে আগে একটা সালাম দিল। আমি সালামের উত্তর দিতেই মিমি আমার কাছ থেকে ওর মেয়েকে নিয়ে বলল, আমার মতো খারাপ একটা মেয়ের কাছে আসছেন, জানতে পারলে মানুষ খারাপ বলবে, নিচে বসে চুপচাপ খেয়ে নিন। আমি মিমির কথা না শুনে সোফায় বসে বললাম, পুলিশ অফিসার কামাল সাহেব যা বলে গেল সবকিছু সত্যি কথা। মিমি বলল, এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি আমার ভাড়াটিয়া। এই হিসাবে প্রথম দিন আমার আপনাকে খাওয়ানো কর্তব্য। আমি বললাম, ঠিক আছে, চেনো নাই যেহেতু চিনতে হবে না। আমি না থাকলে তো। মিমি বলল, আমি জেলে থাকলে বা আপনার কি হতো? আমি বললাম, কি আর হবে, কিছু না। মিমি বলল, তাহলে? আমি বললাম, আমার এখন আসলেই তোমার চরিত্রের ওপর সন্দেহ হচ্ছে। একটা গ্রামের মেয়ের এত টাকা কিভাবে হয়েছে, আবার স্বামীও নাই। মিমি বলল, এক সময় আমিও কাউকে এমন অপবাদ দিয়েছিলাম। ওই কথাই বলে না, সমস্ত মানুষের সময় আসে। আমি বললাম, মিমি সত্যি কি তুমি? মিমি বলল, কি শুনতে চান আপনি? হ্যাঁ, আমি নিষিদ্ধ কাজের সাথে জড়িত। আমি আমার গতর বিক্রি করি। তাতে যদি আমি খারাপ মেয়ে হই তাহলে আমি খারাপ, লাগবে না আমার কাউকে, আমি একাই ভালো আছি। আমি বললাম, আমি যাওয়ার পর হঠাৎ করে কি এমন হলো যে তুমি এই রাস্তায়? মিমি বলল, আমি প্রথমেই বলছি আপনি আমার জন্য অপরিচিত, এজন্য আপনাকে আমি কিছুই বলতে চাই না। আমি বললাম, তোমার একটা মেয়ে আছে মিমি। মিমি এবার গলায় জোর লাগিয়ে বলল, আমি বলছি না আপনি আমার জন্য অপরিচিত, খেয়ে দিয়ে বিদায় হন বলছি। আমি দাঁড়িয়ে বললাম, বিরক্ত করার জন্য সরি ম্যাডাম, মাফ করে দিবেন। আর আমার বাসায় খাবারের অভাব নেই, আসি। মিমির কোল থেকে পিচ্চি মেয়েটা বলল, আঙ্কেল আপনার দেওয়া বিরিয়ানিগুলো খেতে খুব ভালো ছিল, ধন্যবাদ আপনাকে। আমি পিচ্চির কথা শুনে হাসি দিয়ে রুম থেকে বের হলাম। মনে মনে শুধু এটাই চিন্তা করছি যে এক সময় আমার জন্য পাগল ছিল, আর আজকে এই মেয়েটাই রাস্তায় কিভাবে কি, নাকি ওর টাকার নেশায় অন্ধ হয়ে গেছে, কি জানি বাবা, কি বলবো। রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হলাম। এখন আমি রিয়ার সাথে দেখা করব, দেখি ও কি বলে। আমি রিয়ার বাসার সামনে গিয়ে খুঁজতে লাগলাম কিভাবে ভিতরে ঢোকা যায়। এই তো মনে হয় রাস্তা খুঁজে পেয়েছি। পাশে পড়ে থাকা মইটা দিয়ে রিয়ার রুমের জানালার কাছে চলে গেলাম। জানালা রিয়া খোলাই রাখছে, হয়তো যাতে বাতাস ভিতরে ঢুকতে পারে। আমি জানালা দিয়ে লাফিয়ে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি রিয়া একপাশে ফিরে শুয়ে আছে। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আর এখন তো আমার কোনো সমস্যা নাই যে আমি রিয়ার পাশে শুতে পারবো না। ওকে এখনো যেহেতু ডিভোর্স দিই নাই, সেই হিসাবে তো ও এখনো আমার বউ। আমি ধীরে ধীরে বিছানায় উঠে রিয়ার পাশে শুয়ে পড়লাম।
ওর শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ ভেসে আসছে, চুল থেকে পানি পড়ছে, হয়তো কিছুক্ষণ আগেই গোসল করেছে। আমি রিয়ার ঘাড়ে হাত দিয়ে বললাম, এই যে রিয়া ম্যাডাম, আপনি কি জেগে আছেন নাকি ঘুমিয়ে গেছেন? আমার কথা শুনে রিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলল, কে? আমি বললাম, আরে ম্যাডাম নিচে তাকান। রিয়া আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকিয়ে চোখ বড় করে ফেললো, হয়তো ভাবতেও পারছে না যে আমি এতদিন পর ফিরে আসব। আমি বললাম, তা মিস রিয়া ম্যাডাম, ভালো আছেন আপনি? রিয়া ম্যাডাম তুতলাতে তুতলাতে বলল, ভালো আছি, তুমি? আমি বললাম, এই তো ম্যাডাম মোটামুটি ভালো আছি। রিয়া ম্যাডাম বিছানা থেকে উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে পানি দিয়ে এসে বিছানার এক কোনায় বসে বলল, তা বাইরের দেশের দিনকাল কেমন গেল তোমার? সেই পিচ্চি ছেলেটা দেখে এখন অনেক বড় হয়ে গেছে, চেহারাও পরিবর্তন হয়েছে, দেখেও চেনা যাচ্ছে না। আমি বললাম, সবাই কি সবসময় একরকম থাকে ম্যাডাম? তো আপনার কি খবর বললেন না তো? শুনলাম কালকে নাকি আপনার বিয়ে। রিয়া ম্যাডাম তুতলিয়ে বলল, তুমি কিভাবে জানো? আমি বললাম, এত তুতলাতে হবে না, আমাকে ডিভোর্স দিয়ে তো নতুন কাউকে বিয়ে করবেন। রিয়া ম্যাডাম বলল, যাও যাও, ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। এখন মনে হচ্ছে আগের থেকে একটু ভালো হয়েছো, যাক ভালো হলেই ভালো। আমি বললাম, মানুষ কি বলে জানেন ম্যাডাম, মানুষের বিয়ে নাকি একবারই হয়, প্রথম বিয়ে ভেঙে গেলে নাকি কপালে অশান্তি লেগেই থাকে। ভাবছিলাম আপনার সাথে আমি সংসার করব না, কিন্তু এখন আমার মত পরিবর্তন হয়েছে। রিয়া ম্যাডাম বলল, বিদেশ থেকে এসে মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কালকে আমার বিয়ে আর আজকে এইসব বলছো? বলছি তো ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। আমি সাথে সাথে রিয়ার চুলের মুঠি ধরে ওর ঠোঁটের কাছে আমি মুখ নিয়ে বললাম, জীবনে বহু জায়গায় আমি ঠকে আসছি, দেশের মাটিতে যখন নামলাম তখন শুধু এটাই চিন্তা করছি যে আমি আজ থেকে কোনো পরাজয় মানব না। আমি যা বলি এক কথাই বলি, তোর সাথে সংসার করব মানে করব, এখানে দ্বিতীয় কোনো কথা চলবে না। যদি না পারি তোর লাশের সাথে সংসার করব। আমাকে খারাপ বানাতে তোরাই এক সময় সব কিছু করতি। রিয়া ম্যাডাম বলল, আমার চুলের মুঠি ছাড়েন বলছি, আমি ব্যথা পাচ্ছি। আমি আরো জোরে টেনে ধরে বললাম, মরে যা তুই, এতে আমার কোনো আফসোস থাকবে না। তুই আমাকে ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করবি, আমি তোরে ছেড়ে দিতাম, কিন্তু আমাকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করবি, আমিও দেখবো তুই কিভাবে বিয়ে করতে পারিস। যখন দেখলাম রিয়ার চোখ থেকে পানি পড়ছে, তখন আমি ওকে ছেড়ে দিলাম। রিয়া আমার থেকে ছাড়া পেতেই হাঁপাতে লাগলো, বিছানায় উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি একটু শব্দ করি তাহলে এখানে তোর লাশ পড়ে যাবে, তুই এটা ভালো করে জানিস নাই যে আমার ভাই? আমি বললাম, তোর ভাই মেয়র, এটাই তো। রিয়া ম্যাডাম বলল, তুই করে বলবি না একদম। আমি বললাম, ম্যাডাম আপনি দিনে দিনে ঝাক্কাস হয়ে যাচ্ছেন, এই গেঞ্জিতে আপনাকে একদম হট লাগছে, মন চাইছে। রিয়া ম্যাডাম বলল, তুই যাবি নাকি আমি ভাইকে ডাক দিব? আমি রিয়াকে টান দিয়ে নিচে ফেলে আমি ওর উপর চড়ে বললাম, বিশ্বাস করেন আজকে আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছি। রিয়া ম্যাডাম বলল, আমি কিন্তু। রিয়া আর যাই কিছু বলতে যাবে তখন আমি ওর ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর ছাড়তেই দেখি রিয়া কান্না করছে, কিন্তু ওর কান্না দেখে আমার একটুও মায়া লাগলো না। উল্টা আমি রিয়ার মুখ চেপে ধরে বললাম, একদম কান্না করবি না, নইলে কিন্তু আজকে এখানেই বাসর রাত হয়ে যাবে। রিয়া ম্যাডাম বলল, আজকে ছাড় বলছি। কাপুরুষের মতো জোর করে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, তুই কাপুরুষ কাকে বলিস রে? তুই আমার বউ, আমার ইচ্ছে হলে আমি যা ইচ্ছা তাই করব, এতে কার বাপের কি? রিয়া ম্যাডাম বলল, কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে, পারলে ওইটা আটকে দেখা। আমি তোরে একটুও পছন্দ করি না, দেখলে শুধু ঘৃণা আসে, ছাড় বলছি আমাকে। রিয়াকে ছেড়ে পাশে শুয়ে বললাম, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আমাকে তো এখনো তুমি চেনোনি মিস রিয়া চৌধুরী। রিয়া ম্যাডাম বলল, তুই এখানে কি মতলবে আসলি? আমি বললাম, ভাবছিলাম সবকিছু শেষ করে দিব, কিন্তু ওই কথাই আছে, শেষ থেকে যখন কোনো জিনিস শুরু হয় সেটা খুব ভালো হয়। ইচ্ছে করলে আমি এখন তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু করব না। বড়লোক ভাইয়ের বোন খুব তেজ তো, তা ঠিক আছে, আমিও দেখব এই তেজ কতদিন থাকে। রিয়া ম্যাডাম বলল, আমি কি তোর মতো ফকিন্নি রে? আর যেই ছেলে একসময় আমার বাসায় চাকরের কাজ করত সেই ছেলে আমার হাজবেন্ড হবে, এটা কি হয়? ভাবতেও কষ্ট হচ্ছে। তুই জানিস আমার হবু হাজবেন্ড বিসিএস ক্যাডার। আমি বিছানা থেকে উঠে বললাম, বিয়ের 1 মিনিট আগে তোমাকে তুলে নিয়ে যাব, যদি এমন কোনো বাপের ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাতে বলবে। রিয়া ম্যাডাম বলল, আচ্ছা সে দেখা যাবে, তুই কি করতে পারিস? দরজার বাইর থেকে আওয়াজ আসলো, রিয়া তুই ভিতরে কার সাথে কথা বলিস? আমি সাথে সাথে গিয়ে দরজা খুলে দিয়ে বললাম, কি মিয়া, বউয়ের সাথে একটু একাকিত্ব সময় কাটাতে দিবেন না? রিয়ার ভাই চোখ লাল করে বলল, রিয়া কি হচ্ছে এখানে?
এই ছেলে এখানে কি চাই? রিয়া বলল, কিছু না ভাইয়া, ও আসছে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলতে, চলে যাচ্ছিল, তুমি আসলে দেখে যায় নাই। রিয়ার কথা শুনে রিয়ার ভাই আমার দিকে তাকিয়ে বলল, বেশি উড়বি না, ডানা কেটে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিব, কেউ বলতেও পারবে না। এই পর্যন্ত বলে রিয়ার বড় ভাই চলে গেল। রিয়ার ভাই যেতেই রিয়া বলল, দেখো দীপু, আমি তোমাকে ভালো করেই বুঝিয়ে বলি, তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক, আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি বলছি তো, আমার কারণে তোমার কিচ্ছু হবে না, বিয়েটা গোপন থাকবে। এখন দেশে আসছো ভালো কথা, ভালো একটা চাকরি নাও আর কোনো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে নাও। আমি বললাম, আমার আম্মু ছোটবেলায় আমাকে বলতো, তোর রাগ কম কিন্তু জিদ বেশি, আমি যা একবার মুখ দিয়ে বলি তাই করি, আপনার দ্বিতীয় কারোর সাথে বিয়ে হবে না, কথাটা মিলিয়ে নিয়েন। রিয়া ম্যাডাম এবার আমাকে টেনে বিছানায় বসিয়ে বলল, পাগলামো করো না, তোমার বয়স আর আমার বয়স অনেক ব্যবধান, এজন্য বললাম তুমি তোমার মতো লাইফ এনজয় করো। আমি বললাম, আমি তো কখনো এভাবে আমার বউকে এতটা কাছ থেকে দেখি নাই, আসলেই তো দেখি তুমি অনেক সুন্দর। ইস, আগে যদি এই নজরে একবার দেখতাম, তাহলে তোমাকে ছেড়ে দেশের বাইরে যেতাম বুঝি আমি। রিয়া ম্যাডাম আমাকে ছেড়ে রেগে বলল, যাও এখন এখান থেকে বলছি। আমি বললাম, আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি আমার বউকে দেখতে আসছি। রিয়া ম্যাডাম বলল, এই ছেলে কে তোর বউ? আমি বলছি না ডিভোর্স দিয়ে দিব। আমি বললাম, ডিভোর্স দিলেই বা কি হবে, আমি তো সাইন করব না। রিয়া ম্যাডাম বলল, এমন মামলার ভিতরে ঢুকিয়ে দিব, সারা জীবন 14 শিকের ভিতরে থাকতে হবে। আমি বললাম, আমাকে তো এখনো চেনেন নাই, আমি কি জিনিস, কসম করে বলছি কালকে আমার আসল রূপ দেখতে পারবেন। রিয়া ম্যাডাম বলল, যা ইচ্ছা তাই কর গিয়ে, এখন আমার সামনে থেকে যা। আমি বললাম, ম্যাডাম এই গেঞ্জিতে কিন্তু আপনাকে খুব। রিয়া ম্যাডাম আমার কথা শুনে সাথে সাথে উন্না দিয়ে শরীর ঢেকে বলল, তোর বাবা মা কি তোর একটুও ভদ্রতা শিখায় নাই? আমি বললাম, এভাবে রেগে যান কেন ম্যাডাম? ইস, আপনাকে যদি একটু জড়িয়ে ধরে রাখতে পারতাম নিজের কাছে, তাহলে কতই না ভালো হতো। রিয়া ম্যাডাম বলল, তুই এই মুহূর্তে এখান থেকে যা, নইলে দেখ আমি কি করি। আমি বললাম, কি সেই আগের মতোই গুলি করবেন? রিয়া ম্যাডাম বলল, আমি তোর বড় বোনের কাছে বিচার দিব। আমি বললাম, এই পৃথিবীতে এখন আমার গার্ডিয়ান বলতে কেউ নেই, আমি একাই। রিয়া ম্যাডাম বলল, প্লিজ আমি হাত জোর করে বলছি এখন যা, আজকের পর থেকে মনে হয় না যে এই বাসার কাছাকাছি আসতে পারবি। আমি বললাম, সে তো সময় বলে দিবে ম্যাডাম, ভালো থাকবেন, আসি। আমি আবার সেই আগের মতোই নিচে নেমে গেলাম, রাত অনেক হয়ে গেছে, এখন বাসায় যাই। গেটের কাছে যেতেই দারোয়ান বলল, কি সাহেব আসছেন তাহলে? ম্যাডাম তো বলল আপনার দেরি হবে নাকি? আমি বললাম, তবে সেটা শুধু মাঝে মধ্যে। এখন শোনেন চাচা, আপনাকে আমি কি বলি। তখন ওই যে পুলিশ বলল, কথাটা কি সত্যি নাকি? দারোয়ান বলল, কি বলবো সাহেব আপনাকে, আমি এখানে 3 বছর ধরে চাকরি করছি, কিন্তু একদিনও ওনার নামে খারাপ কিছু শুনি নাই। তবে হঠাৎ করে উনি এত কিছুর মালিক কিভাবে হলো তাই তো বলছে সবাই। আমি কোনো একভাবে শুনছি আমাদের ম্যাম সাহেব নাকি কাকে বাবা বলে ডাকছিল, ওনার কোনো সন্তান না থাকায় উনি মরার পর এই সব কিছু হয়েছে আমাদের ম্যাডামের। আমি বললাম, বুঝলাম, আচ্ছা চাচা থাকো তুমি, আমি ভিতরে যাই। আমি ভিতরে গিয়ে কাপড় চেঞ্জ করে বসে আছি, রান্নাও করি নাই, কিছু খাইও নাই, কি খাবো এখন? দরজার বাইর থেকে আওয়াজ আসলো, আঙ্কেল আঙ্কেল আপনি কি ভিতরে আছেন? আমি বললাম, আম্মু আসি, আসো। দরজা দিয়ে মিমি আর ওর মেয়ে ভিতরে আসলো। মিমি ওর মেয়েকে বলল, আম্মু জিজ্ঞাসা করো উনি খেয়েছে নাকি। মিমির কথা মতো পিচ্চি আমাকে সেই একই কথা বলল। আমি জবাব দিলাম, ব্যাচেলার মানুষ কাজ করে সময় পায় না, আবার রান্না করব কখন? তবে আম্মু তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। মিমি এবার সরাসরি আমাকে প্রশ্ন করলো, বাজার করছেন তো? আমি বললাম, করছি অল্প। যান বাড়িওয়ালা ম্যাডাম, গিয়ে ঘুমিয়ে পড়েন, আমার জন্য সজাগ থাকতে হবে না। মিমি ওর মেয়েকে কোল থেকে নামিয়ে বলল, আমাদের বাসায় তো আর খাবেন না, ঠিক আছে আমি রান্না করে দিয়ে যাচ্ছি। আমি বললাম, দেখো মিমি, মানুষ ভাববে। মিমি বলল, কি আর বলবে, আমি খারাপ মেয়ে, আপনার সাথে রাত কাটাতে এসেছি। এমনি কত মানুষ কত কিছুই না বলছে, এইসব শোনার সময় নেই, সরেন, আমাকে আমার কাজ করতে দেন। আম্মু তুমি ওনার সাথে একটু খেলা করো। আমি দরজা খুলে দিলাম যাতে বাইরের কেউ আমাকে সন্দেহ করতে না পারে। মিমি সব কিছু সাজাচ্ছে, আমি ওকে প্রশ্ন করলাম, কিছু জিজ্ঞাসা করব মিমি? মিমি বলল, আপনি যেই মিমিকে চিনতেন সেই মিমি আরো অনেক আগেই মারা গেছে। আমি বললাম, শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করব। মিমি এবার দাঁড়িয়ে বলল, সবকিছু গুছিয়ে রাখলাম, সকালে রান্না করে নিবেন, এখন আমি খাবার দিয়ে পাঠাচ্ছি, আর এই নিন এখানে কিছু টাকা আছে। আমি মিমির মেয়ের হাতে আমার ফোনটা দিয়ে বললাম, আম্মু তুমি বসে গেম খেলো, ঠিক আছে? আমি পিচ্চির হাতে ফোনটা দিয়ে মিমির হাত শক্ত করে চেপে ধরে বললাম, ভালো করে বলো কি হয়েছে।
মিমি বলল, এক কাজ করেন, আমাকে মারতে পারবেন? মরলে আমি অনেক খুশি হতাম। মানুষের এইসব নানান কথা শুনতে আমার আর ভালো লাগে না। আমার সামনে আমার মেয়েকে বলে, আম্মু তোর মাকে বল আমাদের সাথে এক রাত থাকতে, তাহলে আমরাও তো এমন একটা পিচ্চি উপহার দিতে পারি। আজকে আমি সবার চোখে খারাপ, কিন্তু মানুষ আমার মনের খবরটা জানে না। আমি যদি খারাপ হতাম তাহলে। মিমির মেয়ে বলল, আম্মু আম্মু আমার ঘুম পেয়েছে। মিমি চোখের পানি মুছে ওর মেয়েকে কোলে নিয়ে বলল, আমার সাথে রাগ করলে আর কি হবে, খাবার খেয়ে নিন, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আসি। আমি বললাম, মিমি শোনো। মিমি বলল, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না, আমি আর এইসব নিতে পারছি না। আমি বললাম, যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি বিষয়টা দেখি। মিমি বলল, আমার কারণে পুরো একটা পরিবার আমার চোখের সামনে ধ্বংস হয়ে গেল। এখন আর কাউকে কিছু বলি না। আমি চাই না আবারও আমার জন্য কেউ বিপদে পড়ুক। মিমি দরজা দিয়ে ওর মেয়েকে নিয়ে বের হয়ে চলে গেল। আমি শুধু এটাই চিন্তা করছি, মিমির কি হয়েছে, ওর অতীত সম্পর্কে আমার জানতে হবে। মিমি গিয়ে আমার জন্য বুয়াকে দিয়ে খাবার পাঠিয়েছে। আমি হালকা পাতলা খেয়ে দিলাম এক ঘুম। সকালে টুংটুং শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো কে? ওপাশ থেকে জোরে ধমক দিয়ে বলল, তোমাকে বলছিলাম কি আর করলে কি, 9টা বেজে গেছে আর এখনো তুমি ঘুমের ভিতরে ঢুকে আসো। তুমি কি দেশে কাজ করতে আসছো নাকি মজা করতে আসছো? আমি বললাম, সরি স্যার, আমার মনে ছিল না, বুঝলাম না আজকে হঠাৎ করে আমার কি হয়েছে। আমি এখনই বাসা থেকে বের হচ্ছি। কিন্তু ওরা কোথায়? স্যার বলল, ওরা বিয়ে বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে, একটার পর একটা ফোন দিচ্ছে তোমাকে, তুমি নাকি রিসিভ করছো না, তাড়াতাড়ি যাও। আমি বললাম, স্যার যাচ্ছি, তবে আজকে যে বললেন কলেজে। স্যার বলল, ওখানে পড়ে গেলেও হবে, সময় বহুত পড়ে আছে। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি এখনই বাসা থেকে বের হচ্ছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়ে রুম থেকে বের হচ্ছি। গেটের সামনে গিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে। আমি আর ওর দিকে নজর না দিয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম। আমাকে এখনই যেতে হবে, কিন্তু আমি আজকে এত বেশি ঘুমিয়ে পড়লাম কিভাবে? গেটের সামনে গিয়ে হালকা করে ইশারা করলাম আর আমাকে ভিতরে যেতে দিল। ভিতরে গিয়ে ওদের সবাইকে খুঁজে বের করলাম। মাইকে আমি বললাম, শোনো আমি কি বলি। আমি আমার মতো করে ওদের বুঝিয়ে দিলাম কি কি করতে হবে। আননোন নাম্বারে শুধু একটা মেসেজ করলাম, সেখানে লেখা ছিল, রিয়ার হবু স্বামীকে যেন ভালো একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হয়। আমি রিয়াকে নিয়ে আসছি। ওদের না বিয়ের খুব শখ, ওইটা আমি ভালো করেই মিটাবো। আমি আমার মতো করে চারপাশের পরিবেশ দেখতেছিলাম। রিয়ার ভাই শুধু দূর থেকে আমাকে দেখে তাকিয়েছিল, কিন্তু মুখ ঢাকার কারণে তেমন চিনতে পারে নাই। যখন শুনলাম জামাই এসে গেছে, তখন আমি তাড়াতাড়ি রিয়ার বড় ভাইয়ের কাছে গিয়ে বললাম, স্যার ইমার্জেন্সি, আমাদের ব্যবস্থা নিতে হবে। আপনার বোন হয়তো আগে কারোর সাথে কোনো ঝামেলা করছিল, বাইরে হাজার হাজার ছেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কেউ যদি বাইরে যান তাহলে মরলে আমাদের কোনো দোষ নেই। আমি কনেকে নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যাচ্ছি, বাকি সদস্যরা চলে আসলে ব্যবস্থা নিব। ঠিক তখন স্যার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, স্যার বলেন। স্যার বলল, তুমি যেখানে আসো তাড়াতাড়ি আমার বাসায় আসো, আমার মেয়েকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছে। আমি বললাম, কিন্তু স্যার এখানে। স্যার বলল, আরে এইসব ফেলে রাখো, মরে যাক পারলে, তুমি তাড়াতাড়ি আসো। আমি ফোন কেটে দিয়ে বললাম, এটাই তো চাইছিলাম আমি স্যার, যাতে আপনি আমাকে সন্দেহ না করতে পারেন। আমি কনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমরা হলাম নিরাপত্তাকারী, পুরো বাসা শত্রুরা ঘিরে ফেলেছে, আমাদের এখনই বের হতে হবে। রিয়া আমাকে উল্টা বলল, তুই কে রে, তোর কথা শুনবো? আমি হলাম মেয়রের বড় বোন, আমার বিয়েতে আবার ঝামেলা ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। পিছন থেকে রিয়ার বড় ভাই এসে বলল, বোন ডাক করিস না, ওনার সাথে চলে যা, উনি উপর মহল থেকে এসেছে, ওনার সাথে থাকলে তোর কোনো ক্ষতি হবে না। আমি যেহেতু সুযোগ পেয়েছি, সাথে সাথে বললাম, এখানে আপনার জন্য আসা ম্যাডাম, আপনি হলেন প্রধান, আর আমরা থাকাকালীন যদি আপনাকে তুলে নিয়ে যাই তাহলে বিষয়টা কি হলো ম্যাডাম বলেন? সবার আগে আপনার নিরাপত্তা ম্যাডাম। রিয়া ম্যাডাম এবার রাজি হয়ে বলল, ঠিক আছে, ভাইয়া যেহেতু বলছে যাব। রিয়াকে বিয়ের সাজে এখনো দেখি নাই, ওর মুখের উপর শাড়ির আঁচল পড়ে আছে। আমি হাতে ইশারা করতেই সাথে সাথে শূন্য থেকে একটা গুলি এসে দেওয়ালে লাগলো। আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেহুশ করার স্প্রে মেরে দিলাম, আর ওরা দুই ভাই বোন একটু পর আপনা আপনি ধপ করে নিচে পড়ে গেল। আমি আগে থেকেই নিজেকে সুরক্ষা করে রাখছি। আমি তাড়াতাড়ি উঠে রিয়াকে কোলে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। ভিতরে এসে আবার রিয়ার ভাইয়ের মুখে একটু পানি দিলাম। রিয়ার বড় ভাইয়ের জ্ঞান ফিরতেই আমাকে বলল, আমার বোন কোথায়? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমাদের লোকরা সবাই চলে আসছে, এখান থেকে আপনার বোনকে তুলে নেওয়ার ক্ষমতা কারো নেই।
কিন্তু এখানে অজ্ঞান হবার ওষুধ দিল কে? নাকি আপনাদের পরিবারের কেউ? রিয়ার ভাই আমার কলার চেপে ধরে বলল, তুই কি করবি না করবি এটা আমি জানি না, আমার বোনকে ফিরিয়ে এনে দে। রিয়ার ভাইয়ের হাত ছাড়িয়ে বললাম, আমি কি তোর বাবার টাকার কেনা গোলাম? যা বলবি তাই করব। তুই যদি আমার চাকরি খেয়ে দিতে পারিস তাহলে খেয়ে দেখা। তুই এখানকার মেয়র হলে আমার এতে কি করার? আমি সাথে সাথে সবাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। স্যারের মেয়েকে আমি আমার লোকজন দিয়ে কিডন্যাপ করিয়েছি, যাতে স্যার বলে এই কাজ ছেড়ে চলে আসতে। আমি স্যারকে ফোন করে বললাম, আপনার মেয়েকে স্কুলের সামনে পাওয়া গেছে, ওখানে একা বসে কান্না করছিল, আমি মাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার নিজের সুবিধার জন্য এইসব করছি। সবাইকে বিদায় করে দিয়ে আমি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। জঙ্গলের ভিতরে এই একটাই বাসায় খালি পড়ে আছে, এটা আমি ব্যবহার করি। আমাকে দেখে ইভা এগিয়ে এসে বলল, বস এখন তো কেউ নেই, আমি থাকতে পারি তো? ওই দিন এয়ারপোর্টে আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, শুধু আপনি বলছেন বলে। আমি বললাম, বাদ দাও, ওদের আনছো? ইভা বলল, আপনি যে ছেলেটার কথা বলছিলেন ওকে নিয়ে আসছি, শালা নাকি বিসিএস ক্যাডার। আমি বললাম, ভালো করছো। আমি ভিতরে গিয়ে দেখি বাইরে দেখো কেউ যেন না আসে। আমি ভিতরে গিয়ে শুনি ছেলেটা রিয়াকে বলছে, ওরা কারা, আমাদের এখানে তুলে নিয়ে আসলো কেন? আমি বললাম, আরে বেডা ওরা আর কেউ না, আমি নিয়ে আসছি। রিয়া আমাদের প্রশ্ন করলো, ভাই আপনি কে? আপনার সাথে আমার কিসের শত্রুতা যে আমাদের তুলে নিয়ে আসলেন? আজকে আমাদের বিয়ে, অথচ। আমি মুখ থেকে মাস্ক সরিয়ে বললাম, দেখো তো চেনো নাকি? রিয়া আমাকে দেখে চোখ বড় বড় করে বলল, তুমি? আমি বললাম, আমি তুলে নিয়ে আসলাম। আমাকে ডিভোর্স না দিয়ে রিয়া বলল, দেখো দীপু। রিয়ার সামনে গিয়ে চুলের মুঠি ধরে বললাম, চুপ কর শালি, তুই আমাকে রেখে আরেক ছেলেকে বিয়ে করবি? ইভা পেট্রোল নিয়ে আয়, এই শালিকে জ্যান্ত পুড়িয়ে মারবো। রিয়া কান্না করে দিয়ে বলল, প্লিজ ছেড়ে দেন, ব্যথা পাচ্ছি। আমি রেগে গিয়ে রিয়ার গলা চেপে ধরে বললাম, ব্যথা পেলে আমার কি, তোরে তো মেরেই ফেলবো আজকে। এবার দৌড়ে এসে আমাকে আটকে বলল, ছাড়েন বস, কি করছেন এইসব, এত রেগে গেলে হবে? নেন মাথায় একটু পানি দেন। আমি মাথায় অল্প একটু পানি দিয়ে নিজের রাগ কন্ট্রোল করছি। ছেলেটা তখন আমাকে বলল, একজন বিসিএস ক্যাডারের সাথে তুই এইসব করছিস? আমি এখান থেকে বের হতে পারলে? আমি সাথে সাথে গিয়ে ছেলেটাকে লাথি মেরে বললাম, তুই চিনিস আমাকে? আমার পরিচয় পেলে ভয়ে মুতে দিবি। রিয়া কান্না করতে করতে বলল, প্লিজ ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। আমি বললাম, এত ভালোবাসা তোদের মাঝে, দাঁড়া আজকে ভালোবাসা বের করছি। ইভা তুই একটু এই শালাকে দেখ। আমি ইভার কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি তোর ভাবির সাথে বাসর রাতে একটু সেরে আসি, কেমন? ইভা বলল, তাই বলে জোর করে? আমি বললাম, দেখিস নাই ওর কি দেমাগ? ইভা বলল, বস আমাকে কি কোনোভাবে এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে? ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি পরে আপনার মতো জোর করে সবকিছু আদায় করে নিব। আমি বললাম, পছন্দ হলে কাজীকে ডেকে নিয়ে আয়, ততক্ষণ আমি আমার বইয়ের সাথে খেলি। ইভা বলল, কি খেলবেন বস? আমি বললাম, এত বুঝতে হবে না। আমি রিয়ার সামনে গিয়ে দেখি ও ভয়ে এখনো কান্না করছে। আমি রিয়ার বাঁধন খুলে ওকে কোলে নিতে রিয়া চিৎকার দিয়ে বলল, ছাড় বলছি আমাকে, কুত্তার বাচ্চা, ছাড় আমাকে। আমি বললাম, আমাকে কুত্তার বাচ্চা বলিস? আজকে তোরে আমি খাইছি। রিয়াকে জোর করে আলাদা একটা রুমে নিয়ে যাচ্ছি। পিছন থেকে ইভা বলল, বস এত বেশি কিছু করবেন না, আবার পরে যেন হাঁটতে না পারে। ইভার সাথে ছেলেটাও বলল, তোরে তো আমার দেখার আছে। আমি রিয়াকে নিয়ে রুমে গিয়ে এক হাত দিয়ে ভালো করে দরজা লাগিয়ে দিলাম। রিয়া ওর শক্তি দিয়ে আমার সাথে পেরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দরজা লাগিয়ে তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।